পশ্চিমবঙ্গের রাজনীতিতে নওশাদ সিদ্দিকীর একটা ভাষণ বেশ শোরগোল ফেলে দিয়েছে। রাজ্যের এখনকার অবস্থা নিয়ে উনি কিছু বেশ বড়সড় প্রশ্ন তুলেছেন। তো চলুন এই ভাষণের ভেতরটা একটু তলিয়ে দেখা যাক উনি ঠিক কি বলতে চেয়েছেন। তো ভাষণের শুরুতেই উনি একটা খুব জরুরি প্রশ্ন সবার সামনে রেখেছেন। একদিকে সরকারের দেওয়া কিছু নগদ টাকা, আর অন্যদিকে একটা গোটা প্রজন্মের ভবিষ্যৎ। মানে উনি বলতে চাইছেন, এই যে অল্প কিছু টাকা হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে, এটা কি আসলে বড় বড় সমস্যাগুলো ঢাকার একটা চেষ্টা? আর এই প্রশ্নটা দিয়ে কিন্তু পুরো ভাষণের সুরটা বাধা হয়ে যায়। আর পুরো কথাটা যেন এই একটা লাইনেই পরিষ্কার হয়ে যায়। উনি বলছেন, ১২০০ টাকা রাখুন, আগে আমাদের স্কুলগুলো ঠিক করুন। মানে টাকা পয়সার চেয়েও আগে দরকার আসল পরিকাঠামো ঠিক করা। এই একটা কথাতেই ভাষণের আবেগ আর আসল দাবিটা, মানে শিক্ষাকে সবচেয়ে আগে গুরুত্ব দেওয়ার ব্যাপারটা একদম স্পষ্ট। আচ্ছা, তো ভাষণের প্রথম ভাগটাতে উনি সরকারের প্রায়োরিটি বা অগ্রাধিকার নিয়ে প্রশ্ন তুলেছেন। ওর মতে এই নগদ টাকা দিয়ে আসলে রাজ্যের আসল সমস্যাগুলো চাপা দেওয়ার চেষ্টা চলছে। উনি বলছেন, এই যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, এটা নাকি শুধু আর্থিক সাহায্য নয়, এর পেছনে একটা রাজনৈতিক চাল আছে। ওর অভিযোগটা হলো, এই প্রকল্পের আড়ালে শিক্ষা, চাকরি, এসব বড় বড় ব্যর্থতা থেকে মানুষের নজরটা ঘুরিয়ে দেওয়া হচ্ছে। মানে সোজা কথায় হাতে হাজারখানেক টাকা ধরিয়ে দিয়ে আসলে গোটা ভবিষ্যৎ প্রজন্মকেই শেষ করে দেওয়া হচ্ছে। আর এই সমস্যাটা যে কতটা গভীরে, সেটাও উনি তুলে ধরেছেন। বলছেন, রাজ্যের গোটা সিস্টেমটাই নাকি এখন বিক্রির জন্য, যেখানে যোগ্যতার আর কোনো দামই নেই। শুরুতেই যে সংখ্যাটা আসছে সেটা কিন্তু বেশ চমকে ওঠার মতো। দাবি অনুযায়ী রাজ্য জুড়ে প্রায় ২৫,০০০ সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে। ভাবা যায়, এটা তো রাজ্যের শিক্ষা ব্যবস্থার একটা সাংঘাতিক ছবি তুলে ধরে। স্কুলের পর এবার আসা যাক চাকরির কথায়। এখানের সংখ্যাটা দুর্নীতির গভীরতাটা বুঝিয়ে দেয়। অভিযোগটা হলো, সরকারি চাকরি নাকি এখন আর যোগ্যতায় হয় না, ১৫ লক্ষ টাকা দিলেই নাকি চাকরি বিক্রি হয়ে যায়। আর ৩ নম্বর যে সংখ্যাটা, সেটা আরও মারাত্মক। এখানে দেখানো হচ্ছে যে সংরক্ষণ ব্যবস্থাকে কি করে ভেতর থেকে নষ্ট করে দেওয়া হচ্ছে। ওর দাবি, প্রায় ৫০ লক্ষ জাল আদিবাসী সার্টিফিকেট তৈরি হয়েছে। এর ফলে কি হচ্ছে, যারা সত্যি সত্যি যোগ্য তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। ভাষণের একটা খুব গুরুত্বপূর্ণ শব্দ হল বুনিয়াদী শিক্ষা, বা যাকে আমরা বলি ফাউন্ডেশনাল এডুকেশন। বক্তা বলছেন, এই গোড়ার ভিতটাকেই নাকি প্ল্যান করে ভেঙে দেওয়া হচ্ছে। আর একবার ভাবুন, ভিতটাই যদি নড়বড়ে হয়ে যায়, তাহলে তো কোনো বাচ্চার পক্ষে আর বড় হওয়ার স্বপ্ন দেখা সম্ভব না। তাদের এগোনোর রাস্তাই তো বন্ধ হয়ে গেল। এই কথাটা শুনুন, একজন মেধাবী ছাত্র ইন্টারভিউতে ফেল করে, কিন্তু একজন ধনী ব্যক্তির অযোগ্য ছেলে ১৫ লক্ষ টাকার বিনিময়ে চাকরি পায়। এটা দুর্নীতির কতটা জ্যান্ত একটা ছবি, তাই না? এটা শুধু একটা অভিযোগ নয়, এটা তো সেই লাখ লাখ পরিবারের কষ্ট, যারা দিনরাত এক করে ছেলেমেয়েকে পড়ায় আর শেষে দেখে টাকার কাছে যোগ্যতা হেরে গেল। তো এতক্ষণ তো গেল সমস্যার কথা। এবার ভাষণের ফোকাসটা একটু ঘুরছে। এবার আসছে সরাসরি রাজনৈতিক চ্যালেঞ্জ। আর এখানে উনি আঙুল তুলেছেন একেবারে রাজ্যের শাসক দল আর প্রধান বিরোধী দলের দিকে। ওনার সবচেয়ে বড় রাজনৈতিক অভিযোগটা কি জানেন? বলছেন, শাসক দল তৃণমূল আর প্রধান বিরোধী দল বিজেপির মধ্যে নাকি একটা গোপন বোঝাপড়া আছে। মানে বাইরে বাইরে যতই ঝগড়াঝাটি দেখাক, ভেতরে ভেতরে নাকি দুজনই দুজনকে বাঁচিয়ে চলে নিজেদের সুবিধার জন্য। আর এই অভিযোগটা যে ফাঁকা বুলি নয়, সেটা প্রমাণ করতে উনি একটা খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। একটা চুক্তির প্রস্তাব দিয়েছেন, যেটা মানলেই নাকি পরিষ্কার হয়ে যাবে কে আসলে বিজেপিকে আটকাতে চায় আর কে চায় না। উনি বলছেন, যদি ওর দল আইএসএফ এর জন্য বিজেপি জেতে, তাহলে ওরা যে কোনো শাস্তি মাথা পেতে নেবেন। আর ঠিক একই শর্ত উনি তৃণমূলকেও দিচ্ছেন। এখন প্রশ্নটা হলো, শাসক দল যদি সত্যি বিজেপির বিরোধী হয়, তাহলে এই চ্যালেঞ্জটা নিতে ভয় পাচ্ছে কেন? নওশাদ সিদ্দিকী কিন্তু এর কারণটাও ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। ওর মতে এর পেছনে কয়েকটা কারণ আছে। এক, উনি অভিযোগ করছেন যে দুর্নীতিগ্রস্ত নেতারা নাকি সেন্ট্রাল এজেন্সি থেকে বাঁচতে বিজেপিকে ঢাল হিসেবে ব্যবহার করে। ২, এই বোঝাপড়ার জন্য নাকি কয়লা, গরু বা চাকরির মতো বড় বড় দুর্নীতির তদন্তগুলো এগোতে পারে না। আর ৩ নম্বর কারণটা হলো বিজেপিকে ১ নম্বর শত্রু হিসেবে দেখিয়ে ভোটটা এক জায়গায় নিয়ে আসা।
এটা তো একটা বেশ সহজ রাজনৈতিক খেলা। ভাষণের একদম শেষ দিকে এসে উনি কিন্তু শুধু সমস্যা নিয়ে কথা বলেননি, ২০২৬ সালের জন্য ওর দলের কি পরিকল্পনা বা ভিশন আছে সেটাও তুলে ধরেছেন। চলুন এবার দেখা যাক উনি ঠিক কি করতে চান। ওর পরিকল্পনার দুটো মূল ভিত্তি, এক হলো স্বাস্থ্য আর দুই হলো চাকরি। ওর মতে মানুষ যদি সুস্থ থাকে আর তাদের হাতে যদি কাজ থাকে তবেই তো রাজ্যের আসল উন্নতি হবে। আর উনি কিছু কংক্রিট প্রতিশ্রুতির কথাও বলেছেন, যেমন প্রত্যেক জেলায় প্রত্যেক বছর কলকাতার পিজি হাসপাতালের মতো একটা করে সুপার স্পেশালিটি হাসপাতাল গড়া হবে, বেকারত্ব মেটাতে এক পরিবার এক চাকরি নীতি আনা হবে, সমস্ত সরকারি চাকরি হবে স্বচ্ছভাবে মেধার ভিত্তিতে, আর যে ২৫,০০০ স্কুল বন্ধ হয়ে গেছে সেগুলো সব আবার খুলে দেওয়া হবে। এই কথাটা দিয়ে উনি ওর সরকারের দর্শনটা পরিষ্কার করে দিয়েছেন। বলছেন, সরকার আপনার দুর্দশা দূর করতে এবং আপনাকে ভালোভাবে বাঁচতে সাহায্য করার জন্য আছে, আপনার জীবন সর্বনাশ করার জন্য নয়। মানে সরকারের কাজ হলো মানুষের জীবন সহজ করা, সমস্যা কমানো, বাড়ানো নয়। তো সবশেষে এই পুরো আলোচনাটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। একটা রাজ্যের আসল উন্নতি ঠিক কিসে মাপা উচিত? হাতে কিছু নগদ টাকা পাওয়ার সাময়িক স্বস্তিতে, নাকি শিক্ষার, স্বাস্থ্য আর চাকরির মতো ফাউন্ডেশনাল জিনিসগুলোর একটা দীর্ঘমেয়াদী পরিবর্তনে? নওশাদ সিদ্দিকীর ভাষণের মূল কথাটা কিন্তু এটাই, আর এটা নিয়ে আমাদের সবাইকে ভাবার দরকার আছে।